নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সিএ বাংলা। গতকাল পেহেলগাঁওয়ের মধ্যে যে সন্ত্রাসী হামলাটি হয়েছে তার প্রতিশোধ নেওয়ার কাজ ভারত শুরু করে দিয়েছে। পেহেলগাঁওয়ে হামলার পর ভারত এবং পাকিস্তানের সম্পর্কের আরো অবনতি ঘটছে, যেটা শুধুমাত্র কূটনৈতিক স্তরে সীমাবদ্ধ নয়, বরং সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলছে। কিন্তু কূটনৈতিক স্তরে ভারত 5টি বড় পদক্ষেপ নিয়েছে। আমি আপনাদের বলি, এই ধরনের পদক্ষেপ হয়তো ভারত আগে কখনো নেয়নি। এমনকি ভারত এবং পাকিস্তানের সঙ্গে যখন কাশ্মীরে যুদ্ধ হয় তখনও পর্যন্ত এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা এই বিষয়টা একটু বিস্তারিতভাবে বুঝে নেবো, ভারত কি কি পদক্ষেপ নিয়েছে, এর ফলে পাকিস্তানের মধ্যে কি অসুবিধা হতে চলেছে এবং পাকিস্তান কি পদক্ষেপ নিয়েছে ভারতের বিরুদ্ধে, এই সব কিছু জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। গতকালকে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, অর্থাৎ যেটা আমাদের দেশের সুরক্ষা সম্পর্কিত সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করে, একটা মিটিং করেছে, যেটা সভাপতিত্ব করেছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নিজেই। এবং এই মিটিং এর দ্বারা 5টি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলো কি কি? প্রথমত হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটিকে সাসপেন্ড করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ওয়াঘা বর্ডারকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 3 নম্বর হচ্ছে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে। 4 নম্বর হচ্ছে ভারত থেকে পাকিস্তানি কূটনীতিবিদদের 48 ঘন্টার মধ্যে ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এবং 5 নম্বর হচ্ছে সার্ক কান্ট্রিজ এর ভিসা এক্সপেনশন স্কিম থেকে পাকিস্তানকে বাদ দেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলি দেখাচ্ছে যে ভারত এখন কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত চাপ পাকিস্তানের উপর সৃষ্টি করতে শুরু করে দিয়েছে। এই মিটিং এর মধ্যে বলা হয়েছে যে ক্রস বর্ডার লিঙ্কেজ দেখা যাচ্ছে, অর্থাৎ এই হামলার পিছনে সরাসরি পাকিস্তানের হাত রয়েছে। আজ থেকে 1 মাস আগেই জম্মু কাশ্মীরের মধ্যে শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজন করা হয়েছে এবং কাশ্মীর ভালোভাবে উন্নয়নের পথে এগোচ্ছে, যার ফলে কাশ্মীরের মধ্যে পর্যটন সংখ্যাও প্রচন্ড পরিমাণে বাড়ছিল। কিন্তু গতকালকের এই অ্যাটাকের ফলে কাশ্মীরের মধ্যে যেরকম ধরনের অগ্রগতি চলছে, পাকিস্তান এই অগ্রগতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাহলে চলুন আমরা একে একে এই পাঁচটি বড় পদক্ষেপকে ডিসকাস করি। প্রথমত হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি। এই ইন্দাস ওয়াটার ট্রিটি হচ্ছে ইন্দাস জল চুক্তি, যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক জল চুক্তি, যেটা 1960 সালে স্বাক্ষরিত করা হয়। এই চুক্তির প্রধান উদ্দেশ্য ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে ইন্দাস নদীর জলবন্টনকে নিয়ে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করা। ভারত এবং পাকিস্তান 1947 সালে বিভক্ত হওয়ার পর দুই দেশের মধ্যে নদীর জল নিয়ে একটি বড় সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য বিশ্ব ব্যাংক মধ্যস্থতা করেছিল, যার ফলে 1960 সালের 19 সেপ্টেম্বর এই চুক্তিটা স্বাক্ষরিত করা হয়। এই চুক্তির মাধ্যমে বলা হয় যে পশ্চিমের নদী কি কি আছে, ইন্দাস, ঝিলম এবং চেনাব, এই 3টি নদীর জল পাকিস্তানের জন্য বরাদ্দ করা হচ্ছে। এবং পূর্বের নদী রবি, বিয়াস এবং সতলুজ, এই 3টে নদীর জল ভারতের জন্য বরাদ্দ করা হয়েছে, যার ফলে ভারত এবং পাকিস্তান তাদের বরাদ্দ নদীর জল ব্যবহার করতে পারবে যে কোনো ধরনের চাষাবাদ, বিদ্যুৎ উৎপাদন এবং যে কোনো ধরনের তাদের প্রয়োজনে। কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধ হয় তখনো পর্যন্ত ভারত পাকিস্তানের বিরুদ্ধে এরকম ধরনের কোনো কূটনৈতিক সিদ্ধান্ত নেয়নি। এখন ভারত বলছে যে আমরা এই চুক্তিকে এখন স্থগিত করছি, অর্থাৎ এই নদীগুলো জলপ্রবাহকে ভারত ইচ্ছা মতো ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। এর ফলে কি হবে? এর ফলে পাকিস্তানের মধ্যে 90% যে কৃষি জমি চাষ হচ্ছে, 90% কৃষি জমি চাষ এই ইন্দাস নদীর উপর নির্ভরশীল করে। ফলে এই জলকে যদি বন্ধ করে দেয় ভারত, যার ফলে পাকিস্তানের মধ্যে একটা বিশাল জলসংকট দেখা দেবে। এবং এই ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেন্ডের ফলে ভারত এখন থেকেই পাকিস্তানের সঙ্গে নদীর জলপ্রবাহ ও সংরক্ষণ সংক্রান্ত তথ্য ভারত পাকিস্তানকে দেবে না। যার ফলে কখন নদীর মধ্যে বান আসছে বা কখন খরা পড়বে, এই কিছুই তথ্য ভারত পাকিস্তানকে দেবে না। যদি ভারত এই ডাটা না দেয় তাহলে পাকিস্তান জল ম্যানেজমেন্ট করতে পারবে না, যার ফলে পাকিস্তানের মধ্যে অসময়ে বন্যা এবং খরার সৃষ্টি হবে। সেকেন্ড ডিসিশন নেওয়া হয়েছে আটারি এবং ওয়াঘা সীমান্তকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আটারি এবং ওয়াঘা সীমান্ত হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সব থেকে বিখ্যাত সীমান্ত গেট। এটি হচ্ছে ভারতের পাঞ্জাব রাজ্যের আটারি এবং পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের ওয়াঘা এলাকার মাঝে অবস্থিত। ভারত এবং পাকিস্তানের সম্পর্ক এতটা খারাপ হওয়ার পরেও এই সীমান্ত দিয়ে সামান্য পরিমাণে পণ্য এবং মানুষ চলাচল করতো। কিন্তু এখন বর্তমানে ভারত ঘোষণা করেছে আর কোনো যাত্রী বা পণ্য এই সীমান্ত দিয়ে যাবে না, যার ফলে এই সীমান্ত বন্ধ হয়ে যাওয়া শুধুমাত্র একটি পথ বন্ধ নয়, এটি অনেক মানুষের জীবন, ব্যবসা, সংস্কৃতি এবং দুই দেশের মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কের একটি বড় প্রভাব পড়বে। 3 নম্বর ডিসিশন নেওয়া হয়েছে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল। সম্প্রতি সার্ক ভিসা এক্সপেনশন, সার্ক কান্ট্রিজ এর মধ্যে ভিসা এক্সপেনশন একটি প্রকল্প ছিল, যার দ্বারা সাংবাদিক, খেলোয়াড় এবং রোগীরা চিকিৎসার জন্য ভারতের মধ্যে আসতো। বিশেষ করে বড় বড় সমস্যা যেমন হার্ট অ্যাটাক, কিডনি ফেলিওর, ক্যান্সার ইত্যাদির জন্য পাকিস্তান থেকে ভারতে আসতো, কারণ পাকিস্তানের মধ্যে খরচাও কম এবং উন্নত মানের চিকিৎসার জন্য। যার ফলে পাকিস্তানিদের ভিসা বন্ধ হওয়ার ফলে ভারতের যে উন্নত ধরনের চিকিৎসা, সেই চিকিৎসা থেকে পাকিস্তান বঞ্চিত হবে। দ্বিতীয়ত হচ্ছে অনেক পাকিস্তানি নাগরিকের আত্মীয় ভারতের মধ্যে আছে, কারণ 1947 সালে ভারত যখন দুই ভাগ হয়ে যায়, ভারত এবং পাকিস্তান, যার ফলে পাকিস্তান এবং ভারতের মধ্যে অনেক পরিবার দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কিন্তু বর্তমানে ভিসা বাতিল হওয়ার ফলে তারা একে অপরকে দেখা বা পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। এখানে ভারতের তরফ থেকে বলা হয়েছে যে 48 ঘন্টার মধ্যে সব পাকিস্তানিকে ভারত ছেড়ে বেরিয়ে যেতে হবে এবং নতুন করে পুরো পাকিস্তানিদের ভিসা ইস্যু করা হবে না। 4 নম্বর ডিসিশন হচ্ছে
ভারতের মধ্যে ইসলামাবাদের হাই কমিশন যারা কর্মরত রয়েছে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। ভারতের মধ্যে পাকিস্তানের শীর্ষ কূটনীতিবিদ শাহ আহমেদকে তলব করে সামরিক যারা কূটনীতিবিদ আছে তাদেরকে পার্সোনা নন গ্রেটা ঘোষণা করা হয়েছে, যার ফলে প্রত্যেকটি কূটনীতিবিদকে 48 ঘন্টার মধ্যে ভারত থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই কূটনীতিবিদের সংখ্যা ভারতের মধ্যে কমে গেলে কি হবে? ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনা পথ বন্ধ হয়ে যাবে, ফলে যে কোনো ধরনের ছোট সমস্যা একটি বড় সংকটে পরিণত হবে। এবং ভারত যদি পাকিস্তান থেকে কূটনৈতিক কর্মীদের প্রত্যাহার করে তবে পাকিস্তান শুধুমাত্র রাজনৈতিক নয়, আন্তর্জাতিক সুনাম এবং সম্পর্কের ক্ষেত্রেও ক্ষতির মুখে পড়বে। এবং 5 নম্বর লাস্ট ডিসিশন নেওয়া হয়েছে, সার্কের ভিসা এক্সপেনশন স্কিম থেকে শুধুমাত্র পাকিস্তানকে বাদ দেওয়া হয়েছে। এই সার্ক কথাটার অর্থ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কর্পোরেশন। এই সার্কের মধ্যে টোটাল 8টি সদস্য আছে। কে কে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। এই টোটাল 8টা সদস্য আছে। 2007 সালে আফগানিস্তানকে এই সার্ক কান্ট্রির মধ্যে যুক্ত করা হয়, কিন্তু বর্তমানে তালিবান শাসনের জন্য এই সার্কটা তেমন ভাবে সক্রিয় নয়। তবে ভারত ঘোষণা করেছে যে এখন থেকে এই সার্ক কান্ট্রিজ গুলোকে যে এক্সট্রা ভিসা এক্সপেনশন দেওয়া হতো, শুধুমাত্র পাকিস্তানকে এখন থেকে এই সার্ক ভিসা এক্সপেনশন দেওয়া হবে না, যার ফলে পাকিস্তানের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। গতকালকে পেহেলগাঁওয়ে হামলার পর থেকে ইন্ডিয়ান আর্মি কাশ্মীরের যে সন্দেহভাজন আছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, এমনকি তাদের ঘর বাড়িকেও ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হয়েছে। এটি একটি নো কর্পোরেশন উইদাউট পিস অ্যান্ড কাউন্টার টেররিজম কমপ্লিকেশন নীতি ঘোষণা করার সমান। ভারতের এই ডিসিশনের পর থেকে দেখা যাচ্ছে যে পাকিস্তানের দিক থেকেও প্রতিক্রিয়া আসছে। পাকিস্তানের দিক থেকে দুটো প্রধান প্রতিক্রিয়া আসছে। প্রথমত হচ্ছে ভারতীয় বিমানদের জন্য আকাশপথকে বন্ধ করে দিয়েছে। পাকিস্তান তাদের আকাশসীমাকে ভারতীয় বিমান চলাচলের জন্য বন্ধ করেছে, যার ফলে ভারত এবং পাকিস্তান দুই দেশের মধ্যে বাণিজ্যিক এবং কূটনৈতিক সফরের মধ্যে প্রভাব ফেলতে পারে, কিন্তু এর ফলে ভারতের থেকে পাকিস্তানকে বেশি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করা হয়েছে। ভারত সম্প্রতি দ্বিপাক্ষিক চুক্তি অর্থাৎ সিমলা চুক্তিকে স্থগিত করেছে, যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন কাশ্মীর যুদ্ধ হয় সেই সময় সিমলা চুক্তির মাধ্যমে এলওসি ড্র করা হয়েছিল। এই সিমলা চুক্তি প্রত্যাহারের ফলে দুই দেশের মধ্যে যে কোনো সময় যুদ্ধ হতে পারে। কিন্তু ভারতের এই 5টি ডিসিশন শুধুমাত্র মিলিটারি না হলেও অত্যন্ত শক্তিশালী বার্তা দিচ্ছে পাকিস্তানকে। কিভাবে? কূটনৈতিক স্থলে পাকিস্তানকে আইসোলেট করা হয়েছে এবং কৌশলগতভাবে জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সুরক্ষা দৃষ্টিকোণ থেকে ইনফিল্ট্রেশন এবং স্লিপার সেল কার্যক্রমের ঝুঁকি কমানো হচ্ছে। গতকালকে অ্যাটাকের পর দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দেশ আন্তর্জাতিক স্তরে রিয়াকশন দিচ্ছে এবং আমেরিকা ভারতের জন্য সমর্থন দেখাচ্ছে। আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ড ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এবং দোষীদেরকে বিচারের আওতায় আনার জন্য ভারতের প্রচেষ্টাকে সমর্থন করেছে। গতকালকে হামলার পথে দেখা যাচ্ছে ভারতের অর্থনৈতিকভাবে বিশাল বড় একটা প্রভাব পড়ছে। ভারতের শেয়ার বাজারের মধ্যে একটি বড় বদল দেখা যাচ্ছে। নিফটি 50 সূচক 0.73% এবং সেন্সেক্স 0.67% হ্রাস পেয়েছে। এর ফলে বিশেষ করে ছোট এবং মাঝারি মাপের যে কোম্পানিগুলো শেয়ার আছে সেগুলো উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা যাচ্ছে। এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে, যার ফলে দেখা যাচ্ছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনো সময় টেনশন বাড়তে পারে। এখানে বিশেষজ্ঞরা মনে করছে যে চীন হচ্ছে একমাত্র দেশ যে পাকিস্তানকে সাপোর্ট করছে, কারণ কিছুদিন আগে আমেরিকা অ্যানাউন্স করে যে চীনের মধ্যে যত সব বড় বড় কোম্পানি আছে সেগুলো চীন থেকে বেরিয়ে এসে, এমনকি অ্যাপেল যে চীনের মধ্যে ম্যাক্সিমাম প্রোডাকশন করতো চীন থেকে বেরিয়ে এসে ভারতের মধ্যে সম্পূর্ণভাবে প্রোডাকশন করবে, যার ফলে চীন চাইছে যে ভারতকে অস্থিতিশীল তৈরি করতে, যার ফলে ভারতের এই অস্থিরতার সুযোগ নিয়ে চীন মার্কেটকে আবার দখল করতে যাচ্ছে। কিন্তু এখানে আপনার কি মনে হয়, চীন কি সত্যি এই পিছনে কিছু করছে? কমেন্টে অবশ্যই লিখে জানান।